أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما بسم الله الرحمن الرحيم আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমাদের আজকের টার্গেট হলো সাইকিয়াট্রি একটা মিনি রিভিউ, ঠিক আছে? জাস্ট মোস্ট হাই ইয়েল্ড পয়েন্টস, এবং যদি পসিবল হয় আমরা একটা কোয়েশ্চেন দেখবো, সাইকিয়াট্রি রিলেটেড কোয়েশ্চেন যেগুলা নিউরোর ভিতরে দেয়া ছিল। ওকে, স্ক্রিন আমি শেয়ার করছি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, জি দেখা যাচ্ছে। সি দ্য স্ক্রিন? জি দেখা যাচ্ছে। ওকে, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লিয়ার এভরিওয়ান? জি ভাই শোনা যাচ্ছে। ওকে, শিওর। ভাই একটা করেছিল নিউরোলজি নিয়ে। নিউরো শিওর। আহ, আচ্ছা ওই যে ভাই আপনি একবার এটা একবার একটা পোস্ট দিয়েছিলেন যে ভাই ওই যে স্পাইনাল কর্ড ইনজুরি হলে হুম হুম। মানে কোনটা আগে যায় কোনটা পরে আসে, মানে আবার যখন রিকভারি হয় কোনটা আগে আসে পরে যায়, এরকম একটা বিষয় স্পাইনাল কর্ড ইনজুরি ও আচ্ছা, বা রিফ্লেক্সেসের মধ্যে ওই যে যেটা এক্সটেন্সর প্লান্টার, সেটা অফেন টাইমস নাও যেতে পারে, বা গেলেও সেটা আগে ফিরে আসে, এটাই। তারপর ওই যে ভাই স্পাইনাল শকে। হ্যাঁ, স্পাইনাল শক রিকভারি করতে ফিউ উইকস লাগতে পারে আর কি, সাধারণত ফিউ উইকস পরে রিকভারি হয়। আর রিকভারির মধ্যে আর্লি রিকভারি, প্লান্টার এক্সটেন্সারটা আগে চলে আসে, মানে প্লান্টারটা আগে হুম। রিকভারি হয়, দেন মোটর ফাংশন রিকভারি হয়। আচ্ছা। এটাই, মানে প্লান্টারটা সহজ কথায়, প্লান্টারটা লেট লস আর্লি রিকভারি, এটাই। ওকে ওকে। ঠিক আছে, তাহলে সাইকিয়াট্রি মিনি রিভিউর মধ্যে আমাদের সবার আগে আমরা যেটা মুড ডিসঅর্ডার্স গুলো একটু দেখি। তাহলে মুড ডিসঅর্ডার্স এর মধ্যে বেসিক আইডিয়া ডাউন এন্ড আপ। সো ডাউন, mood down, it may be depression, like this is major depression, or minor depression. So minor depression থেকে একটা মাইনর বলা হয় না, যেটা বলা হয় সেটা হলো ডিসথাইমিয়া, তাই না? তাহলে ডিসথাইমিয়া হলো যে মাইল্ড ডিপ্রেশন ফর প্রলং পিরিয়ড, লাইক মানে মোর দেন 2 years, মাইল্ড মুড ডিসঅর্ডার, মাইল্ড ডিপ্রেশন। অ্যান্ড মেজর ডিপ্রেশন হলো ক্রাইটেরিয়া আছে। সো মেজর ডিপ্রেশনের ক্রাইটেরিয়া আমরা মুখস্থ করতাম যে সাইগে ক্যাপস ফর অ্যাটলিস্ট হাউ লং, কতদিন থাকতে হবে মেজর ডিপ্রেশনের সিমটমস, সাইগে ক্যাপ যেটা বলি, মানে 9টা সিমটমের মধ্যে 5টা সিমটম থাকতে হবে ফর আ মিনিমাম পিরিয়ড অফ হাউ মেনি উইকস, অ্যাটলিস্ট, এনিওয়ান? সবাই ভুলে 4 গেছেন? উইকস। অ্যাটলিস্ট 2 উইকস থাকতে হবে, ঠিক আছে? মিনিমাম অফ 2 উইকস সিমটমস, কারণ মেজর ডিপ্রেশন ফর অ্যাটলিস্ট 2 উইকস। সো মেজর ডিপ্রেশন at least 5 out of 9 from the classic symptom for, স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি, ফর 2 উইকস, ঠিক আছে? তাহলেই মেজর ডিপ্রেশন হয়ে যাবে। তার মানে মেজর ডিপ্রেশন হতে বেশি দিন লাগে না কিন্তু। এবং পরীক্ষার মধ্যে ইউজুয়াল ক্লুগুলা কি, আমরা যদি মেইন সিমটমসগুলো দেখি, মেইন সিমটমসগুলো কি? দ্য নাম্বার ওয়ান সিমটম ইজ দ্য মুড, অবভিয়াসলি মুড ইজ ডাউন, মুড ইজ ডিপ্রেসড, এবং সেজন্য তার কোনো কিছু করতে ভালো লাগবে না। ভালো না লাগলে সেটাকে বলে অ্যানহেডোনিয়া। হেডোনিয়া, হেডোনি মানে হলো ভালো লাগা, অ্যানহেডোনিয়া নো হেডোনিয়া, নো ভালো লাগা, ভালো লাগবে না, কোনো কিছুতেই ভালো লাগবে না, ঠিক আছে? যেহেতু ভালো লাগবে না, সে হলো কোনো মোটিভেশন থাকবে না, ল্যাক অফ মোটিভেশন অ্যান্ড ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ মোটিভেশন অ্যান্ড এনার্জি, এনার্জি। কথা যে বলবে, কথাটা বলেও খুব স্লো স্পিচ হবে, স্লো স্পিচ, অ্যান্ড দেয়ার উইল বি গিল্ট, দেয়ার উইল বি গিল্ট, ফিলিং অফ ওয়ার্থলেসনেস, ওয়ার্থলেস, ওয়ার্থলেসনেস, অ্যান্ড একটা সময় গিয়ে পেশেন্টের ডিলিউশন হতে পারে, দেয়ার উইল বি ডিলিউশনস। এবং এই ক্ষেত্রে যেসব ডিলিউশনসগুলো হয় সাধারণত সেগুলো হলো নিহিলিস্টিক ডিলিউশন, যে কোনো কিছু, আমি কিছু নাই, আমি নাই, পৃথিবীতে কিছু নাই, কোথাও কেউ নেই। তার মানে এই যে কোথাও কেউ নেই, হুমায়ুন আহমেদ, আই মিন maybe at that period of time he was having a major depression,
এই জন্য তার যে নামটা, ওই সিরিজের নামটা কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই মিনস নিহিলিস্টিক ডিলিউশন। সো দিস ইজ এ নিহিলিস্টিক ডিলিউশন। আর পেশেন্টের কিছু স্পেশাল ফিজিক্যাল সিমটম হতে পারে। ইউজুয়ালি ফিজিক্যাল সিমটমের মধ্যে আমরা বলি সাইকোমোটর, সাইকোমোটর অ্যাজিটেশন অর সাইকোমোটর রিটার্ডেশন, দুটোই হতে পারে। এবং ফিজিক্যাল সিমটম একটা ক্লাসিক সিমটম হলো ইরেকটাইল ডিসফাংশন অ্যান্ড লস অফ লিবিডো। সো একটা ডিপ্রেসড পেশেন্ট কখনোই মেয়েদের দিকে তাকাবে না। If someone looks at pleasantly looks at girls, means he does not have depression. ঠিক আছে, এক্সক্লুডেড। আর একটা সময় গিয়ে পেশেন্টের সাইকোটিক সিমটম হতে পারে, সাইকোসিস ইন অ্যাডভান্স স্টেজেস, বাট এই সাইকোসিসটা সাধারণত কংগ্রুয়েন্ট হয়, মুড কংগ্রুয়েন্ট। মুড কংগ্রুয়েন্ট মানে হলো যে যাদের সিজোফ্রেনিয়া হয় তাদের যে সাইকোটিক সিমটমগুলো হয় সেগুলো বিজার, কোনো কিছুর সাথে কোনো কিছু মেলানো যায় না। কিন্তু যাদের ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে তাদের যদি মেজর ডিপ্রেশনের জন্য সাইকোসিস হয়, মানে মেজর ডিপ্রেশন উইথ সাইকোটিক ফিচার, সেক্ষেত্রে ডিপ্রেশন মানে ডাউন, মনটা খারাপ, মনটা খুবই খারাপ, তার হ্যালুসিনেশনটা বা ডিলিউশনটাও ওই ধরনেরই হবে। যেমন নিহিলিস্টিক ডিলিউশন হচ্ছে, হ্যালুসিনেশন হলেও একটা নেগেটিভ হ্যালুসিনেশন হবে। এমন কিছু দেখবে, সে মরে যাচ্ছে, তাকে মেরে ফেলতেছে, হ্যাঁ তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করছে, এভরিথিং ইজ লাইক ডাউন ডাউন ডাউন, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। সো it is called mood congruent delusions or hallucinations. তাহলে বুঝবো যে এটা আসলে ডিপ্রেশন উইথ সাইকোটিক সিমটম। ঠিক আছে। এবং হ্যালুসিনেশনের সময় সে শুনবে দুজন মানুষ কথা বলতেছে, তার সবার কথা বলছে, আরে এই ছেলেটা তো বাজে, এই ছেলেটা ভালো না, এই মানুষটা ভালো না, সে খারাপ, তার মরে যাওয়াটাই ভালো ছিল, তার বেঁচে থাকার কোনো মানে নাই। So those sort of delusions and hallucinations, those sort of hallucinations means that this is a depression with psychotic features, and that's dangerous because যখন psychotic feature চলে আসে, then there is high risk of suicide. So there will be often suicidal tendency. এবং যদি কখনো suicidal tendency হয়, you must get this patient to hospital. You must hospitalize this patient. আর তার এই যে মুডের কথাটা আছে, মুড ডিপ্রেস থাকে, এখানে আরেকটা ফিচার দেয় যে ভেরিয়েশন, ভেরিয়েশন স্পেশালি সকালবেলায় ঘুম থেকে উঠে যাবে, আর্লি মর্নিং আর একদম ভেরি আর্লি ওয়েকেনিং হবে, ওয়েকেনিং উইথ সিভিয়ার মুড সিমটম। আমাদের সাধারণত মনটা খারাপ হয় বিকেলের দিকে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খুবই খারাপ, দ্যাটস ভেরি ব্যাড। দ্যাট মিনস দিস পেশেন্ট ইজ হ্যাভিং এ সিরিয়াস ইস্যু, এবং ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গিয়ে তার খুব খারাপ লাগা শুরু করছে, দ্যাটস ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। ঠিক আছে। আর এদের অনেক সময় দেখা যায় কি এইসব সাইকোলজিক্যাল সিমটমস হচ্ছে তার যে মানে আইকিউ আছে, আইকিউটা কিন্তু ফল করে, তার ব্রেন ফাংশন কিন্তু স্লো ডাউন হয়। আমি নিজেও এটা খেয়াল করছি যে ইফ ইউর মুড ইজ ডাউন, ইউর ব্রেন ডাজন্ট ওয়ার্ক। ইফ ইউর মুড ইজ আপ, দ্য ব্রেন হাইপার ফাংশনস। এটা আপনারা খেয়াল করছেন কিনা? মানে আইকিউ কিন্তু ভ্যারিয়েবল, আইকিউ ডেফিনেটলি কিন্তু হ্যাঁ। হাইলি ভ্যারিয়েবল, হাইলি হাইলি ভ্যারিয়েবল। আপনি দেখবেন যদি মনটা খারাপ থাকে, আপনি 2 পেজ পড়ার পরে দেখবেন আর মন আগাচ্ছে না, মাথা কাজ করতেছে না। আর যদি খুবই হুম হুম। পজিটিভ থাকেন, then you can work long hours and study long hours and remember everything you study. So its brain is a magical thing. So for brain to function well, you need to create a perfect environment mentally, physically and psychologically, সব মিলে একটা পারফেক্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে তখন আপনার ব্রেন থেকে ভালো একটা আউটপুট পাবেন। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু গেট গুড আউটপুট ফ্রম ইউর মেশিন। ঠিক আছে, দ্য মেশিন শুড বি ওয়েলড অ্যান্ড মানে পারফেক্ট কন্ডিশন। যাই হোক, সো যখনই আমাদের ডিপ্রেসিভ ডিসঅর্ডার পরীক্ষাতে থাকবে, পার্ট 2-তে হয়তো বা 3টা কোয়েশ্চেন মাত্র, খুবই অল্প অল্প করে থাকবে। সো ডিপ্রেশনে পার্ট 2-তে মেইনলি যারা জিজ্ঞেস করবে লাইক ডায়াগনোসিসের পরে ম্যানেজমেন্ট নিয়ে কোয়েশ্চেন হতে পারে যে ইফ ইউ হ্যাভ এ পেশেন্ট ডিপ্রেশন, হোয়াট শুড বি দ্য বেস্ট ইনিশিয়াল থেরাপি। সো আমরা যদি ডিপ্রেশনটা এখানে এক করি, what do you think? What should be the best initial treatment for depression? SSRI. ওকে, সো মানে যদি বলি যে মিক্স করে, যে ইউ হ্যাভ টু গিভ এসএসআরআই ফাইন, এসএসআরআই প্লাস আমরা যদি সাথে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, দ্যাট মেক্স ইট বেটার, দ্যাট ইজ কগনিটিভ cognitive বিহেভিয়ার behavior থেরাপি। therapy. ঠিক আছে, সো এসএসআরআই প্লাস সিবিডি, দিস কম্বো
ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট দ্যাট ওয়ার্কস ওয়েল। ঠিক আছে। আর তার সাথে যদি এরকম হয় কখনো সিভিয়ার ডিপ্রেশন হয়, সিভিয়ার লাইফ থ্রেটেনিং ডিপ্রেশন দ্যাট ডাজ নট রেসপন্ড টু ড্রাগস, সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল শক থেরাপি দিতে পারি, দ্যাট ইজ ইসিটি বলে, ইসিটি। ইলেকট্রোকনভালসিভ ইলেকট্রো কনভালসিভ থেরাপি। থেরাপি। ঠিক আছে, এটা হলো যে একদম ভেরি সাইকোটিক পেশেন্টস, মানে ডিপ্রেশন সাইকোটিক ফিচার যখন থাকে তাদের ক্ষেত্রে এটা দরকার হয়, ডিপ্রেশন সাইকোটিক ফিচার, সিভিয়ার সাইকোসিস। আর এরকম যদি সিভিয়ার ডিপ্রেশন হয়, সিভিয়ার ডিপ্রেশন উইথ সুইসাইডাল টেন্ডেন্সি, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে অ্যাডমিট অ্যাডমিট করতে করতে হবে। হবে, অ্যাডমিট টু হসপিটাল, ইভেন ইভেন ইফ দ্য পেশেন্ট ডাজ নট ওয়ান্ট টু। ঠিক আছে, পেশেন্টের তখন আর যেহেতু কনসিয়াস থাকে না, সেক্ষেত্রে আমাদের পেশেন্টের উইশের এগেনস্টে গিয়েও তাকে হসপিটালে ভর্তি করতে হবে। ঠিক আছে। So that is the overall best approach for depression, major depression. ডিসাইমের ক্ষেত্রে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগই দিব। অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগসের মধ্যে অবভিয়াসলি দ্য বেস্ট ড্রাগ ইজ SSRI। তাহলে এটা গেল ডিপ্রেশন। এবং ডিপ্রেশনের পরে আমরা যদি আপ মোড চিন্তা করি, সো আপ মিনস ম্যানিয়া, আপ মিনস ম্যানিয়া। অ্যান্ড টিপিক্যালি পিওর ম্যানিক ডিসঅর্ডার আসলে নাই, তাই না? পিওর ম্যানিক ডিসঅর্ডার বলে কিছু নাই, যেটা আছে বাইপোলার। বাইপোলার। মানে যাদের একবার ম্যানিয়া হয়ে যায়, যে স্কেলের উপরের দিকে যে উঠে, সে কোনো না কোনো সময় ওই স্কেলের নিচে নামবে। মানে মোড যখন অনেক বেশি বেড়ে যায়, তখন সেটাকে কাভার আপ করার জন্য কখনো কখনো মোড অনেক বেশি কমে যাবে। যে এরকম চিন্তা করেন যে নিউরোট্রান্সমিটার সব খেয়ে ফেলছে। ম্যানিয়া যখন হয় তখন ব্রেনটা এত বেশি ওভার ফাংশন করে, ওভার অ্যাক্টিভ থাকে সাইকোলজিক্যাল সেন্টার্সগুলা, যে এটা সব খেয়ে ফেলে, সব নিউরোট্রান্সমিটার সব কিছু মানে জাস্ট বার্নিং হয়ে যায়। তারপরে একটা পেশেন্ট একটা ডিপ্রেসিভ ফেজে চলে যায়। সো ম্যানিয়া অলওয়েজ happens with at some point of times with major depression. Our mania with depression, mania plus depression, that is called the classic bipolar 1 mode disorder. But oftentimes mania একটা softer version আছে, that is hypomania. So if there is hypomania plus depression, তখন সেটাকে আমরা কি বলবো? bipolar 2 mode disorder. ঠিক আছে। আর ম্যানিয়া পেশেন্টগুলা এরকম বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ম্যানিক এপিসোড নিয়ে আসে আর পরবর্তী সময় ডিপ্রেশন ডেভেলপ করে। অথবা এটাও হতে পারে যে সামওয়ান হু হ্যাজ ডিপ্রেশন অ্যান্ড ইজ টেকিং অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ মে ডেভেলপ ম্যানিক এপিসোড অ্যান্ড ভাইস ভার্সা। ঠিক আছে। সো পরীক্ষার মধ্যে আমরা খেয়াল রাখবো যে ম্যানিক ডিসঅর্ডার যে ফিচার্সগুলা, সো আমরা যদি ফিচার্স চিন্তা করি, ফিচার্স অফ ম্যানিয়া, ক্যান ইউ টেল মি হোয়াট আর দ্য ফিচার্স অফ ম্যানিয়া? একটা হচ্ছে যে প্রেশার স্পিচ, তারপরে সুইচ টু টপিকস, তারপর মানে এক্সেসিভ টকেটিভনেস প্রেশার এবং স্পিচ, টকেটিভ, তারপরে flights of ideas, Types of ideas. flights of ideas and grandiosity, ইনসোমনিয়া, grandiosity, decreased need for sleep, and grandiose delusions, different types of delusions হবে, and even there may be some hallucinations as well. But সবই হলো mood congruent, তার মোডটা যেরকম সেই রকম তার হবে। ম্যানিক পেশেন্ট কি কাজ করতে পারবে? পারবে, তবে হাইপার অ্যাক্টিভ থাকে তো মনে হয়। হাইপার অ্যাক্টিভ থাকে, কিন্তু নর্মাল ম্যানিক ফাংশন করতে পারবে না গেলে ভাই, হাইপোম্যানিক আচ্ছা, যারা তারা পারে। হ্যাঁ, তার মানে তাদের অ্যাকচুয়ালি মনে হবে তারা কাজ করতে পারবে, কিন্তু যেহেতু বেশি অ্যাক্টিভ, হাইপার অ্যাক্টিভ হলে আসলে সে প্রোডাক্টিভ হয় না। সো দ্য পেশেন্ট ইজ নট অ্যাবল টু পারফর্ম হিজ ডিউটিস। ঠিক আছে। এবং এইটা অ্যাটলিস্ট কতদিন হওয়া লাগবে? অ্যাটলিস্ট ফর 1 উইক এরকম সিমটম থাকা লাগবে, দেন উই ক্যান কজ ইট ম্যানিয়া। এবং এই যে পারফর্ম হিজ ডিউটিস, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা কি কি পারফর্ম, সেটা অ্যাট হোম, অ্যাট অফিস, অ্যাট সোশ্যাল ইন্টারাকশন, সব ডোমেইনেই সে ইনঅ্যাক্টিভ থাকবে। ইনঅ্যাক্টিভ বলতে লাইক নন ফাংশনাল থাকবে। সে হাইপার অ্যাক্টিভ বাট নট
effective. Hyperactive, but not effective. And that is a very important feature to differentiate mania from hypomania. Hypomanic patient যারা আছে তারা হলো মানে কাজ চালায় নিতে পারে একটু বেশি ওভার অ্যাক্টিভ। বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে বেশি কথা বলে, বেশি ফ্লাইট অফ আইডিয়াস, বাট বাট কোনোভাবে কাজ চালায় নেয়। যদি চালায় নিতে পারে কোনোভাবে, দেন দিস ইজ হাইপোম্যানিয়া। ঠিক আছে, সো আমরা যদি বলি যে হাইপোম্যানিয়া ইজ এ সফটার ভার্সন বাট লেস ইন্টেন্স, অ্যান্ড পেশেন্টস productivity is still good enough, আমরা এভাবে বলতে পারি, স্টিল গুড এনাফ। ঠিক আছে, এবং পেশেন্টের সাধারণত সাইকোটিক কোনো ফিচার থাকবে না। ওই যে আমি লিখেছি ডেলিউশনস অ্যান্ড হ্যালুসিনেশনস, এই জিনিসগুলো থাকবে না। নো সাইকোটিক ফিচার্স, ডেলিউশনস বা হ্যালুসিনেশনস থাকবে না। এবং পেশেন্টসের মে হ্যাভ ইনসাইট, যে পেশেন্ট বুঝতে পারতেছে যে সে একটু ওভার অ্যাক্টিভ বাট হি ক্যান হেল্প ইট। বাট যাদের ম্যানিয়া হয়ে গেছে, ডাজ হি অর শি হ্যাভ ইনসাইট? নো, নো ইনসাইট অ্যাট অল। সে তার নিজের জগতে চলে গেছে এবং তার কোনো ইনসাইট নাই। সিভিয়ারলি hyperactive, and this patient actually needs to be admitted. So this patient needs hospitalization right now. যাদের হাইপোম্যানিয়া আছে তাদের ক্ষেত্রে সাধারণত হসপিটালাইজেশন খুব বেশি দরকার হয় না। ইউ ক্যান ইভেন ট্রিট ইট অ্যাজ অ্যান আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে, ট্রিট অ্যাজ ওপিডি পেশেন্ট। ওকে, সো এইটা আমার মনে হয় যে পরীক্ষার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডিসকাশন হতে পারে, যে ম্যানিয়া ভার্সেস হাইপোম্যানিয়া ডিফারেন্সিয়েট করা। দেন আর একটা পয়েন্ট হলো যে হাউ টু ট্রিট দ্য ম্যানিক ডিসঅর্ডার ওভারঅল। সো ম্যানিক ডিসঅর্ডার ট্রিটমেন্ট খুবই সিম্পল। What is the best initial therapy for manic disorder? What do you think? অ্যান্টিসাইকোটিক, Yes. Antipsychotic drugs followed by mood রিসপেরিডন stabilizer. Initial অথবা treatment for manic episode. So you have to stabilize with first antipsychotics and then mood stabilizers. Mood And stabilizer. best initial mood stabilizer would be Lithium. lithium. Yes, lithium is better than the valproate. ঠিক আছে, so we would give lithium. Yes. যদি কোনো কারণে লিথিয়াম দেওয়া না যায়, দেন অল্টারনেট ইজ ভ্যালপ্রেট। এবং লিথিয়াম নিয়ে আমরা তো Sodium সবাই valproate. পড়েছি, বাট স্টিল আই উইল রিপিট ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সো লিথিয়াম যখন দিব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস। একটা হলো ট্রেমর। ইফ দ্য ট্রেমর বিকামস কোর্স, দ্যাট মিনস দিস টক্সিসিটি। ঠিক আছে, ট্রেমর তো নর্মালি থাকে, দ্যাটস এ ফাইন ট্রেমর, বাট ইফ ইট বিকামস কোর্স, টক্সিসিটি। সো লিথিয়াম আমাদের tremor, সবসময় toxicity. ফোকাস করতে হবে, সোডিয়ামটা সবসময় মাপতে হবে। ইফ দ্য সোডিয়াম ইজ বিকামিং হাই, দ্যাট মিনস ইউ আর ডেভেলপিং নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, Diabetes insipidus. পেশেন্টের পলিউরিয়া হচ্ছে। সো দ্যাটস অ্যানাদার থিং। যদি ডায়াবেটিস ইনসিপিটাস হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে এই সোডিয়ামটা বন্ধ করে, কি বলে, লিথিয়ামটা বন্ধ করে, ইউ হ্যাভ টু টেক অল্টারনেট এজেন্টস সাচ এস ভ্যালপ্রেট। ঠিক আছে, সো এটাই এখান থেকে আমার মনে হয় না যে মুড ডিসঅর্ডার থেকে আর কিছু আসবে। আর আমরা কিছু কোয়েশ্চেন যখন সলভ করবো, সেখানে আর দু একটা পয়েন্ট হয়তো আসতে পারে, আমরা দেখবো। জাস্ট সামারি করি। নেক্সট হলো আরেকটা কমন পয়েন্ট, সেটা হলো পিওর প্যারাল মুড ডিসঅর্ডার। এটা খুব পছন্দ করে পরীক্ষাতে, পিওর প্যারাল মুড ডিসঅর্ডার। তো কি কি আছে? সবচেয়ে কমন কি? পোস্টপার্টাম ডিপ্রেশন, না, সবচেয়ে কমন হলো Postpartum blues, ব্লু না? depression, and ব্লু যেটা, psychosis. হ্যাঁ, হ্যাঁ, ব্লুজটা হ্যাঁ, হলো ব্লুটা ওভারঅল মোস্ট কমন, তাই না? জি, পোস্টপার্টাম হ্যাঁ, ব্লু, এটা অলমোস্ট most common. every other person or stuff like that, তাদের পোস্টপার্টাম ব্লু হয়। সো পোস্টপার্টাম ব্লু একটা, আর হলো সাইকোসিস, আর হলো ডিপ্রেশন। সো যদি বলি আর্লিয়েস্ট ফেজেস, সো Depression. পিওর প্যারাল সাইকোটিক। পোস্টপার্টাম ব্লু যেটা, ওটাই প্রথম সো অনেক্স। আর্লিয়েস্ট হলো ব্লুস ইউজুয়ালি 2 to 7 days এর মধ্যে হয়। আর তারপরে যেটা হয় সেটা হলো সাইকোসিস, and then psychosis within 1 month অথবা like 4 weeks. And ডিপ্রেশনের 4 টাইমলাইনটা weeks. আরো বড়। ডিপ্রেশনটা বলা হয় যে পোস্টপার্টাম ডিপ্রেশন ক্যান হ্যাপেন within 3 months. 3 month,
2 to 3 months বল। হ্যাঁ, within 2 to 3 months we can have depression. So এটা হলো সাইকোসিস, আর্লিয়েস্ট টাইমটা এইদিকে দিই। ঠিক আছে, এখন এটা টাইম লাইন দিয়ে সবসময় যে পারফেক্টলি ডিফারেন্সিয়েট করা যাবে তা না। মেইন হলো সিমটোম্যাটোলজি। সো টাইম লাইনে সবচেয়ে ইজিয়েস্ট হলো ব্লুজ সাধারণত খুবই আর্লি হয়, এবং ব্লুজ যখন হবে তার সিমটমসগুলো অবভিয়াসলি খুবই মিনিমাল সিমটম। এবং ব্লুজ এবং ডিপ্রেশন ডিফারেন্সিয়েট করার জন্য একটা স্কেল করা হয়, সেটা হলো এডিনবার্গ স্কেল। সো এডিনবার্গ স্কেল স্কোর যদি লেস দেন 9 হয়, 9 or less, দ্যাট মিনস দিস ইজ ব্লু। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো রিঅ্যাসুরেন্স। মেইন সিমটমসগুলো হলো পেশেন্টের লাইক ইরিটেবল অ্যান্ড টিয়ারফুল, অ্যাংসাস, এই ধরনের সিমটমগুলো হবে, লাইক মোর অফ লাইক এ অ্যাংজাইটি ডিসঅর্ডার লাইক ফিচার, বাট ডিপ্রেশন হবে না। দেন সাইকোসিক, যদি সাইকোসিস হয়, সাইকোটিক ফিচার থাকবে। সো সাইকোটিক ফিচার কি? Psychotic features like abnormal behavior, patient delusions and hallucinations. এবং ডিলুশনসগুলো কি থাকে? ডিলুশনস হইতে পারে যে ডিলুশন এরকম থাকে, তার আমার বেবিটা মানে ভালো না, দ্য বেবি ইজ ব্যাড, অর দ্য বেবি ইজ ডিফর্মড, অর দ্য বেবি ইজ অ্যাবনর্মাল, এই ধরনের একটা থাকবে। ইভেন মে try to harm the baby. So if the patient try to harm the baby, that's it, done. This is psychosis. এবং তার Psychosis. নিজেরও একটা সাইকোটিক ফিচার থাকতে পারে, নিজেরও হ্যালুসিনেশন থাকতে পারে, নিজেরও ইভেন সুইসাইডাল রিস্ক থাকতে পারে। So those patient needs separate the baby and mother and admit to psych unit, very simple, psych unit, and give antipsychotics right away. ঠিক আছে, নেক্সট হলো ডিপ্রেশন। সো ইফ ইউ হ্যাভ ডিপ্রেশন ইউ উইল হ্যাভ ডিপ্রেসিভ ফিচার্স। ঠিক আছে, সো ডিপ্রেসিভ ফিচার্সের মধ্যে দেয়ার উইল বি লাইক ডিপ্রেসিভ থটস, লাইক পেশেন্টের একটা হলো মুড ইজ ডাউন, দেয়ার ইজ স্লিপ ডিফিকাল্টিস অ্যান্ড অল দ্য ডিপ্রেসিভ সিমটমস, ইভেন গিল্ট কাজ করবে যে আমি মনে হয় মা হওয়ার জন্য ভালো না, আমার মা হওয়া, আমি কেন মা হলাম, আমার মনে হয় জীবনটা রেখে দেয়া ঠিক না। সো দেয়ার মে বি সাম সুইসাইডাল আইডিয়েশনস অ্যাজ ওয়েল, বাট একটা নেগেটিভ মুড থাকবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে ভ্যালিডেট করার জন্য আমরা স্কোর করবো এডিনবার্গ স্কোর। সো দ্য এডিনবার্গ স্কেলে অ্যাটলিস্ট 9 হতে হবে। সো 9 or more. So 9 or more should be suggestive of depression. Treatment? Depressive treatment, typical treatment যেগুলো দেই, you have to give SSRI, কিছু করার নাই। এবং সেক্ষেত্রে হয়তো বা SSRI দেওয়ার আগে একটু বলে নিতে হবে যে SSRI যদি দিচ্ছি there is a risk to a baby, কিন্তু কিছু করার নাই, যেহেতু ডিপ্রেশন ইজ ভেরি ব্যাড ডিজিজ। ঠিক আছে, সো you have to give SSRI। আর সাথে সিবিডি দিতে হবে, চেষ্টা করতে হবে সিবিডি যদি কন্ট্রোল করা যায়, ফ্যান্টাস্টিক, বাট ইফ সিবিডি ফেলস দেন SSRI would be the best treatment। ঠিক আছে, ভাই 9 পর্যন্ত কি ব্লো না? 9 পর্যন্ত ব্লু। সো আচ্ছা, মোর দেন 9, মোর দেন 9 লিখি, 9 পর্যন্ত হলো ব্লু, লেখাটা ভুল করেছি। ডেভিডসনে ডেভিডসনে লেখছে যে হুম। সাইকোসিসটা 2 উইকস এর মধ্যে আর ডিপ্রেশনটা 4 উইকস এর মধ্যে। তো আচ্ছা, আমরা তো এইটা ফলো করব না, মানে না, আমি MRCP যেটা র জন্য। বলছি এটা হলো ইয়াতে আছে, দিস ইজ ফ্রম কুমার ক্লার্ক। আচ্ছা আচ্ছা, বাট আপনার এটাও ঠিক যে উইদিন 3 মান্থসের মধ্যে হবে। সো মানে ডিপ্রেশনের টাইমলাইনটা বেশি, বাট মেজরিটি ইজ উইদিন 1 মান্থ। ঠিক আছে, আপনি যেটা বলছেন ডেভিডসন বলছে আর একটু আগে, তাই না? ডিপ্রেশনটা ওরা বলছে 2 উইকস। ডিপ্রেশনটা বলছে 4 উইকস আর 4 উইকস সাইকোসিসটা 2 উইকস। সাইকোলজিস্ট বলছে। আচ্ছা, ঠিক আছে, সো আমরা এখানে লিখে দিই মেজরিটি উইদিন 2 উইকস, বাট টাইম লাইনটা হলো আপ টু 4 উইকস। হ্যাঁ, উইদিন 4 উইকসের মধ্যে সাধারণ সাইকোসিস হবে, তার মধ্যে হয়তো ম্যাক্সিমাম ইনসিডেন্সটা হলো উইদিন 2 উইকস।
আর এখানে ডিপ্রেশনের ক্ষেত্রে উইদিন 3 মান্থসের মধ্যে হবে, তার মধ্যে ম্যাক্সিমাম ইনসিডেন্স কোন সময় সাধারণত সবচেয়ে বেশি দেখা যায়, দ্যাট ইজ উইদিন 1 মান্থ। মানে ডিপ্রেশনটা হলো সবচেয়ে লেটে হয়। সো ব্লুজ অ্যান্ড সাইকোসিস অ্যান্ড ডিপ্রেশন, দ্যাটস দ্য টিপিক্যাল সিকোয়েন্স। সো এভাবে লিখে দিই, ব্লুজ অ্যান্ড দেন মিললো না অবশ্য। যদি ডিপ্রেশনটা আগে হতো তাহলে ভালো ছিল, এই জন্যে মনে রাখা কঠিন। ব্লুজ অ্যান্ড সাইকোসিস অ্যান্ড ডিপ্রেশন। ওকে, সো দ্যাটস ইট। এইখানে ভাই একটা দুইটা যে শব্দ আছে, কনসিলমেন্ট। কনসিলমেন্ট বলতে কি বোঝায়? লুকায় ফেলা, আহ, লুকায় ফেলা। মানে কি বেবিটাকে লুকায় রাখবে? হুম হুম হুম, হতে পারে। আরেকটা কনসিল হলো করতে পারে। যে ইম্পালসিভিটি। ইম্পালসিভিটি হলো ইম্পালসিভ নেচার, যেটা মনে আসবে সেটাই করে ফেলবে, যা মনে আসে তাই করে, সাথে সাথে করে ফেলে, কোনো মানে ব্রেক নাই, দ্যাট ইজ ইম্পালসিভিটি। আর সাসপিসিয়াসনেস হলো যে মানে যেটা মানে কাইন্ড অফ লাইক ডিলুশন টাইপ আর কি, যে সে মনে করছে সবাই তাকে হার্ম করতে চাচ্ছে, তো বেবিটাকে হার্ম করতে চাচ্ছে, দেয়ার উইথ সাম সাসপিশিয়াস, দ্যাট ইজ সাসপিশিয়াসনেস। আচ্ছা। ঠিক আছে, এখন আমরা ড্রাগ নিয়ে একটু পড়া উচিত না? আমরা স্যার ডিপ্রেশন ম্যানিয়া এগুলা মোটামুটি বললাম। মানে এখন কিছু জি ভাই, অ্যান্টিডিপ্রেসেন্ট হুম অ্যান্টিসাইকোটিক এগুলো নিয়ে একটু করে দিতে ড্রাগস, হবে। মেইনলি অ্যান্টিডিপ্রেসেন্ট নিয়ে কিছু অল্প কথা বলি। সো অ্যান্টিডিপ্রেসেন্টস আর ইজ ফার্স্ট অফ টাইম লাইন। পার্সোনালিটি ডিসঅর্ডার আর সোমাটোফর্ম ডিসঅর্ডার নিয়ে একটু হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আসে নাকি? ওইটাও ডিসকাস করবো, রাইট রাইট, ওইটাও ডিসকাস করবো। Personality somatoform disorder, conversion disorder, somatization disorder, factitious, malingering, এগুলা সব একটার সাথে একটা অনেক hypochondriasis, like oftentimes differentiate করা difficult হয়ে যায়, so we'll try to like focus on those, যে কোন পয়েন্টে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে অ্যান্টিডিপ্রেসেন্টস যদি আমরা দেই কোনো একটা পেশেন্টের ডিপ্রেশনের ক্ষেত্রে, ইউজুয়ালি আফটার রেমিশন 2 years চালাতে হবে, দেন ইউ ক্যান স্লোলি ট্যাপার অ্যান্ড উইথড্র, দ্যাটস দ্য সিম্পল ফর্মুলা। ঠিক আছে, আর যদি রিফ্র্যাক্টরি হয় সেক্ষেত্রে আমরা ক্লাস সুইচ করব, অথবা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক অ্যাড করতে পারবো। সো রিফ্র্যাক্টরি ডিপ্রেশন, টু সুইচ দ্য ক্লাস or add lithium or atypical antipsychotics, এটা করি আমরা, তাই না? We often use quetiapine even in depressions, কারণ এটা হেল্প করে। ঠিক আছে, আর যেটা বললাম ইসিটি, ইসিটির ইন্ডিকেশন কি? ইসিটির কথা অলরেডি বললাম, যে সিভিয়ার সিভিয়ার ডিপ্রেশন। severe depression, psychotic features, and failure of drugs. So, severe acute depression and suicidal. Then you have to give ECT. ECT কিছু প্রবলেম আছে। ECT দিলে ইস্যু হলো যে there may be some memory loss, maybe some headaches. ঠিক আছে, কিছুদিনের জন্য মেমোরি লস হতে পারে, হেডেক্স হতে পারে। ঠিক আছে, এখন আমরা ড্রাগ প্রোটোকল, অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়ার আগে বেস্ট টেস্ট টু ডু বিফোর অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রিপশন কি মনে হয়? কার্ডিয়াক একটা টেস্ট করতে হবে, ইসিজি করে নিতে হবে আগে, ইসিজি করে লং নিতে। কিউটি কি আছে দেখবেন? কিনা। কিউটি দেখতে হবে, কিউটি চেক করতে হবে। যদি লং কিউটি থাকে, সো যদি লাইক 500 কম থাকে অ্যান্ড কোনো ফ্যামিলি হিস্ট্রি না থাকে, ইউ ক্যান স্টিল গিভ দ্য ড্রাগ অ্যান্ড দেন ফলো আপ যে 500 বেশি হলো কিনা। আর যদি 450 কম থাকে, ফ্যান্টাস্টিক, কোনো সমস্যা নাই। 450 থেকে 500 হলো, এটা হলো একটা গ্রে জোন, আমরা দিতে পারবো, বাট ইউ হ্যাভ টু ফলো আপ। 500 বেশি হলে ইউ মাস্ট নট গিভ দোজ ড্রাগ, রাদার ট্রাই উইথ নন ফার্মাকোলজিক্যাল থেরাপি। ঠিক আছে, অথবা লিথিয়াম টাইপ ড্রাগ বা অ্যান্টিসাইকোটিক্সের মধ্যে যেগুলোর কম ইয়া হয়, তখন একটু ফার্মাকোপিয়া দেখে যে কোনটার কিউটের উপর এফেক্ট কম, সেটা দেখে আমাকে চুজ করতে হবে। লাইক এসএসআরআই এবং টিসিআর মধ্যে অবভিয়াসলি টিসিএ হ্যাজ হায়ার রিস্ক অফ কিউটি, এই জন্যই তো আমরা এসএসআরআই ওভারঅল চুজ করি ফার্স্ট লাইন হিসেবে। ঠিক আছে, সার্টালিনটা বোধহয় বেশি প্রিফার করে। সার্ট্রালিনটা কার্ডিয়াক ফ্রেন্ডলি হলো সার্ট্রালিন, রাইট। হুম। ওকে, এখন নেক্সট হলো আফটার স্টার্টিং ওয়েট ফর ইফেক্ট আপ টু 2 to 4 উইকস পর্যন্ত। মানে পেশেন্টের এই যে ডিপ্রেসিভ সিমটমগুলা, সেগুলো ভালো হতে কিন্তু সাথে সাথে ভালো হবে না, সাধারণত 2 উইক্সের মধ্যে ভালো হয়ে যায়, বাট ইউ মে হ্যাভ টু ওয়েট আপ টু 2 to 4 উইক্স। ঠিক আছে, অ্যান্ড দেন আফটার
effect begins, continue the drug for at least 6 months and assess. ঠিক আছে, সাধারণত যদি সিঙ্গেল এপিসোড হয়, সিঙ্গেল এপিসোড you can try weaning after 6 to 9 months. But যদি রিকারেন্ট হয়, আমরা বললাম 2 years remission of, বেশিরভাগ ক্ষেত্রে রিকারেন্ট থাকে। সো যদি একবার সিঙ্গেল এপিসোড হয় সেক্ষেত্রে আমরা উইদিন 1 ইয়ার মানে 6 to 9 months পরে আমরা রেমিশন মানে 6 to 9 months পরে আমরা উইনিং শুরু করতে পারি। বাট যদি রিকারেন্ট এপিসোড হয়, রিকারেন্ট এপিসোড সেক্ষেত্রে আমাকে দিতে হবে at least 2 years continuous and then wean the drug। ঠিক আছে, ওকে। সো এটা হলো আমাদের টিপিক্যাল প্রোটোকল। আর ডিপ্রেশনের মধ্যে যদি সাইকোটিক ডিপ্রেশন হয়, অবভিয়াসলি আমাকে তখন অ্যান্টিসাইকোটিক ড্রাগ অ্যাড করতে হবে এবং ইসিডি দিতে হবে, সেটা আমরা অলরেডি বলেছি। ঠিক আছে, আর যদি পেশেন্টের বাইপোলার মোড ডিসঅর্ডার হয়, যে ডিপ্রেশন ইন বাইপোলার মোড ডিসঅর্ডার, সেক্ষেত্রে আমি কি করব, সেটার ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট। সেক্ষেত্রে বেস্ট ইনিশিয়াল কিন্তু, সো এটা আমরা এখানে লিখে ফেলি, ডিপ্রেশন ইন পেশেন্টস উইথ বাইপোলার ডিসঅর্ডার। সেক্ষেত্রে বেস্ট ট্রিটমেন্ট ফর ডিপ্রেশন ইজ নট এসএসআরআই, rather give quetiapine, আমরা যেটা কোয়াইট দিই। কেন এসএসআরআই দিচ্ছি না? এসএসআরআই দিলে এসএসআরআই has higher risk of precipitating mania, কারণ সে হলো সেরোটোনিন লেভেলটা তো বাড়াবে, patient can go into a manic episode। ঠিক আছে, তাহলে এটা হলো জাস্ট টিপিক্যাল ড্রাগ প্রোটোকল, কোনটা কখন দিব। আলিশ আমি ক্লাস দিচ্ছি তো, কি হলো বলো তো? কি আমি ক্লাস দিচ্ছি আমি, কি হয়েছে? আগের সিলটি এই জন্য হ্যাঁ এডি লাগবে নাকি? হ্যাঁ আরেকটা আছে। সরি, সো যেটা বলছিলাম যে those are the drug protocol in patients with depression, টাইমিং গুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা মনে হয় এসএসআরআই নিয়ে একটা কথা একটা বলতে চাই। জিনিস বলে যে জি, ইয়াং পেশেন্টদেরকে এসএসআরআই দিলে সুইসাইডাল টেন্ডেন্সিটা হ্যাঁ সুইসাইডাল টেন্ডেন্সি বেশি। বাড়ে, বাট স্টিল ইউ হ্যাভ টু গিভ এসএসআরআই। এটা আছে, স্পেশালি ফ্লুক্সিটিনে বলে আর কি। হুম হুম। এটা জাস্ট ওয়ার্নিং, একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং আছে, এটা ওয়ার্নিং দিতে হয়। সুইসাইডাল টেন্ডেন্সি হয় কিন্তু সুইসাইড রেট কিন্তু অত বেশি না, বাট যদি টেন্ডেন্সি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ড্রাগ সুইচ করব। ঠিক আছে, মানে যদি টেন্ডেন্সি হয়, মানে টেন্ডেন্সি দেখা দিলে কি মানে ড্রাগ টেন্ডেন্সি চেঞ্জ দেখা দিলে করব আমরা না ড্রাগটা চেঞ্জ করব। অন্য কিছু অ্যাড করব? এইটা মানে সুইসাইডাল পরীক্ষায় টেন্ডেন্সিটা যদি বাড়ে, কিন্তু আসে সুইসাইড রিস্ক কিন্তু টেন্ডেন্সি বলতে কি মানে সুইসাইডাল থট হয়, বাট অ্যাকচুয়ালি সুইসাইডাল যে ইয়াটা আছে মানে কমপ্লিশন, সেটা কিন্তু ইয়া না। ঠিক আছে, হুম হুম। না তো যদি সুইসাইড করে ফেলার রেট বেশি না, না না আইডিয়েশনটা থাকে। আইডিয়েশনটা থাকে। এখন যদি পেশেন্ট অ্যাক্টিভলি সুইসাইডাল হয়, মানে আইডিয়েশনের সাথে সে যদি মানে হি ওয়ান্টস টু ডু সুইসাইড, আই মিন সে যদি এমন কোনো বিহেভিয়ার শো করে বা প্ল্যানিং করে, obviously in that case you have to hospitalize and you have to like change the drug। ঠিক আছে, এটা obviously it's a part of advanced management। ঠিক আছে, বাট এটা একটা কোয়েশ্চেন যে এসএসআরআই দিলে সুইসাইডের টেন্ডেন্সি বাড়ে কেন? ইয়েস বাড়ে, বাট ডু ইউ অ্যাভয়েড এসএসআরআই in young patient? No, you still give SSRI, especially you can still give fluoxetine or sartresin, especially fluoxetine বলে এটা এই প্রবলেমটা বেশি হয়। ঠিক আছে,
আমরা তো এসএসআর এখন হলো আমাদের ডাল ভাত, মানে লাইক এসিটা না দিলে কার্ডিয়াক পেশেন্টের ক্ষেত্রে এসিটা হলো আমাদের অলমোস্ট সবাইকে দেই, কারণ হলো কার্ডিয়াক ক্রনিক পেশেন্ট। যে কোনো ডিজিজে পেশেন্ট তো ডিপ্রেশনে চলে যায়, এটাই স্বাভাবিক। রাইট। তখন অ্যান্টিডিপ্রেসেন্ট অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আমরা লো ডোজে দেই, ইয়েটা বেশি, এসিটা 10 করে দেই। ফ্লুওক্সিটিন বেশি করে না ওই সুইসাইডাল টেন্ডেন্সিটা বা হ্যাঁ, আইডিয়েশনটা ফ্লুক্সিটিনের এইটা বেশি, ফ্লুক্সিটিন আসলে কমনলি আমরা খুব বেশি দেই না। দেন। সো আচ্ছা, যদি অ্যাসেস আমরা ইউজ করি বেশি সার্টালিন এবং ইয়া এসিটালোপ্রাম। এসিটালোপ্রাম, হ্যাঁ, যদি বলে পেশেন্টের এমআই থাকে, এমআই থাকলে আমরা দেই হলো সাট্রালিন। আর যদি নন এমআই ক্রনিক কার্ডিয়াক ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা দিই এসিটালোপ্রাম। সো কার্ডিয়াক ফ্রেন্ডলি যদি বলি, কার্ডিয়াক ফ্রেন্ডলি বেস্ট ইজ এসএসআরআই, স্পেশালি আফটার এমআই, অ্যান্ড সেকেন্ড ইজ এসিটালোপ্রাম। ঠিক আছে। আদার ড্রাগসের মধ্যে একটা ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে, সেটা হলো প্যারোক্সিটিন। প্যারোক্সিটিনের ক্ষেত্রে প্রবলেম হলো প্যারোক্সিটিন হ্যাজ শর্ট হাফ লাইফ, অ্যান্ড শর্ট হাফ লাইফ থাকার জন্য এটি যদি উইথড্র করে, উইথড্র withdraw সিমটমস বেশি হয়। withdrawal symptoms are more than other drugs. ঠিক আছে। তো উপরের প্রথম পয়েন্টটাকে কি সার্ট্রালিন নাকি, মানে যে ওষুধের ও নামটা দেন সরি, নাই? এটা বেস্ট সার্ট্রালিন। এমআই এর পরে অবশ্যই বেস্ট হলো সার্ট্রালিন। ঠিক আছে। সো আমরা এসএসআরআই টিসি এর থেকে আমরা বেশি প্রিফার করি, বিকজ এটা ওয়ান্স ডেইলি ডোজ, টক্সিসিটি নাই, এবং ওভারঅল এর এফিকাসি সিমিলার অর হায়ার। বাট স্টিল এসএসআরআই মে অলসো কজ সাম সাইড ইফেক্ট। ঠিক আছে। সাধারণত সাইড ইফেক্টগুলো খুব সিভিয়ার না। দেয়ার মে বি সাম হেডেক, দেয়ার মে বি সামটাইমস ডায়রিয়া, ইভেন দেয়ার মে বি ইনসমনিয়া। ঠিক আছে। সো সাইড ইফেক্টস আর ভেরি লিমিটেড। আর এখানে সেক্সুয়াল ডিসফাংশন, লিবিডো একটু কমে যেতে পারে, ইরেকটাইল ডিসফাংশনও করতে পারে। আর সবচেয়ে পরীক্ষাতে যেটা আসে সেটা হলো সাইড ইফেক্ট প্রোফাইলের মধ্যে, while it may cause which electron imbalance, সোডিয়াম সিয়ান। it can হাইপোনেক্টেমি। actually all the antipsychotics, all the antidepressants and all the anticonvulsants have risk of SIDH. Simple. এইটা এই তিনটা গ্রুপ মনে রাখতেই হবে। All those drug groups may cause hyponatremia due to SIDH. আরেকটা পরীক্ষাতে আসে সেটা হলো risk of bleeding. SSRI has higher risk of GI যে bleeding. bleeding। ঠিক আছে, এটাও একটা হাই ইয়েল কোয়েশ্চেন। কেন হয় সেই মেকানিজমটা আসতে পারে, বিকজ ইট ইম্পেয়ার প্ল্যাটলেট অ্যাগ্রিগেশন। সো এসএসআরআই পেশেন্টের যদি এরকম ব্লিডিং এর রিস্ক থাকে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটু গ্যাস্ট্রিক প্রোটেকশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলেই হবে। গ্যাস্ট্রিক প্রোটেকশন দিলেই আর এই প্রবলেমটা থাকবে না। সো এটা পরীক্ষা আসতে পারে যে একটা পেশেন্ট লাইক হাইপোনেট্রিমিয়া, তো পরীক্ষা কিভাবে আসবে যে এসএসআরআই পাচ্ছে, পেশেন্ট ডেভেলপস কনফিউশন অর পেশেন্ট ডেভেলপ সিজার। সো হোয়াটস দ্য নেক্সট বেস্ট স্টেপ? তাহলে কি করবেন? ইলেকট্রোলাইট মানে Yes, দেখতে হবে। patient on SSRI. আরেকটা আছে সেরোটোনিন সিনড্রোম। ওকে, আরটা হলো সেরোটোনিন সিনড্রোম, সেটা আমরা দেখছি পরে। আরটা সেরোটোনিন সিনড্রোম, আচ্ছা এখানে বলি অল্প অল্প করে। এটা হলো সেরোটোনিন সিনড্রোম। সো সেরোটোনিন সিনড্রোম SSRI ইটসেলফ করতে পারে, or the serotonin syndrome may be due to a combination of SSRI and other serotonergic drug. For example, SSRI এর সাথে যদি কেউ MAO ইউজ করে, MAO ইনহিবিটর, অথবা SSRI এর সাথে যদি কেউ TC ইউজ করে, SSRI এর সাথে স্যালাজিলিন ইউজ করে, স্যালাজিলিন, অথবা SSRI এর সাথে আদার ড্রাগস, আদার নন সাইকোট্রিক ড্রাগ, ফর এক্সাম্পল অ্যান্টিবায়োটিক্সের মধ্যে আছে লিনেজলিড, তারপরে ট্রাজোডন। ট্রাজোডন যদিও অ্যান্টিবায়োটিক না, another psychotropic drug, or Senjanort, এটা একটা psychotropic drug, SSRI প্লাস যদি এইসব ড্রাগ ইউজ করা হয়, all of those precipitate the serotonin syndrome. Or simply কেউ high dose of SSRI যদি খেয়ে ফেলে বা ওভারডোজ মানে হয়, এনজাইম ইনহিবিটর সেই জন্য। এক্স্যাক্টলি এনজাইম ইনহিবিটর ওই জন্য না, এই ড্রাগগুলা সবগুলাই হলো সেরোটোনিন লেভেল বাড়ায়, সিম্পল অ্যাজ দ্যাট। মানে এনজাইমেটিক অ্যাকশনের জন্য না, বিকজ দোজ আর দ্য ড্রাগস দ্যাট হ্যাভ অ্যাকশন অন দ্য neurotransmitters in the nerve synapse। ঠিক আছে, সবগুলাই হলো এসএসআর এর মতো সেরোটোনিন লেভেল বাড়ায়। সেই জন্য যখন এসএসআর এর সাথে আমি দুটো একসাথে দিয়ে দিব,
সেরোটোনিন লেভেল এত বেশি হয়ে যাবে দ্যাট কজেস সেরোটোনিন সিনড্রোম। ঠিক আছে, এটা হলো টিপিক্যাল সিনারিওস। আর যদি প্রেজেন্টেশন হিসাব করি আমরা, হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন? এটা তো ওই যে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমের সাথে একটু ইয়া হয়। ইয়েস। সো এটা অফেন টাইমস পরীক্ষার মধ্যেও এটা খুবই কঠিন করে কোয়েশ্চেন করার চেষ্টা করে, সো উইল ট্রাই টু কভার ইট। সো প্রেজেন্টেশনের মধ্যে কিছু প্রেজেন্টেশন আছে কমন, লাইক কমন কমন ইন বোথ এনএমএস অ্যান্ড সেরোটোনিন সিনড্রোম। কমন প্রেজেন্টেশনগুলো কি হবে? দুটাতেই হলো ফিভার হবে, হাই গ্রেড ফিভার। দুটাতেই হলো অ্যাজিটেশন বা কনফিউশন হবে। ঠিক আছে, নাও স্পেশাল কি? স্পেশাল ফর সেরোটোনিন সিনড্রোম সেটা হলো এইখানে রিজিডিটি দুটাতে হতে পারে। Rigidity can happen in both hair and neuroleptic malignant syndrome. But এখানে হলো হাইপার সিজার রিফ্লেক্সিয়া হয়। সিজার হতে পারে না? হ্যাঁ, সিজার সিজার কি হতে পারে, দুইটাতেই হতে পারে? সিজার হতে পারে, বাট সিজার এত কমন না। ঠিক আছে, মেইনলি কমন হলো হাইপার রিফ্লেক্সিয়া, Hypertrophic. ক্লোনাস, Myoclonus. ট্রেমর, এগুলো হলো মোর কমন ইন SSRI। ঠিক আছে, আর স্পেশাল ফর এনএমএস এর মোর স্পেশাল হলো যে এখানে রিজিডিটিটা রিজিডিটি এসএসও হতে পারে, বাট রিজিডিটি মেইন ফিচার ফর এনএমএস। আর এনএমএস পেশেন্টের যেটা হবে, যদি আমরা অনসেট চিন্তা করি, স্লো অনসেট হবে। আর সেরোটোনিন সিনড্রোম ইউজুয়ালি র্যাপিড অনসেট, উইদিন লাইক একটা এক্সট্রা ডাক শুরু করার একদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। বাট স্লো অনসেট বলতে এটা ফিউ ডেজ লাগে। ঠিক আছে, ফিউ ডেজ নিডেড। এবং এনএমএস এর টিপিক্যাল পেশেন্ট কি? পার্কিনসন্স পেশেন্টস অফেন ডেভেলপ দ্য এনএমএস। ঠিক আছে, লেবোটোপাটা যদি বন্ধ করে তখন হ্যাঁ, মারাত্মক বন্ধ করলে এটা হতে পারে। ঠিক আছে, অথবা দেখা যায় কোনো একটা ইলনেস হলো, ইন্টারকারেন্ট ইলনেস, পেশেন্ট একটু মানে অসুস্থ, ইনফেক্টিভ কোনো এপিসোড হচ্ছে, তখন সে ড্রাগ নিতে পারছে না, দেন ডেভেলপস রিজিডিটি অ্যান্ড দ্যাট ইজ এনএমএস। রhabdomyolysis দুটোতে হতে পারে, তবে এনএমএস এর রিস্কটা একটু বেশি। ঠিক আছে, ওকে। আমি যদি ট্রিটমেন্ট ওয়াইজ চিন্তা করি, ট্রিটমেন্ট অফ সেরোটোনিন সিনড্রোম, দ্য ইউজুয়াল ট্রিটমেন্ট ইজ বেস্ট stop the drugs, and then hyperthermia যেহেতু আছে, supportive management, supportive Supporting. fluids, and then cooling, and then specific agent হলো কোনটা? ডেন্টুরিন কি ক্লোরডা দুইটাতেই সাইপ্রোহেপটাডিন cyproheptadine। ঠিক আছে, that is a specific agent সাইপ্রোহেপটাডিন for serotonin syndrome। আর সেরোটোনিন আরেকটা সাইড ইফেক্ট হতে পারে, এটা একটা সাইড ইফেক্ট। আরেকটা সাইড ইফেক্ট হলো উইথড্রওয়াল। সেরোটোনিন SSRI উইথড্রওয়াল সিনড্রোম হতে পারে। এখন উইথড্রওয়াল সিনড্রোমটা কেমন হবে? যে SSRI সবচেয়ে বেশি করে কোনটা আমরা বলেছি অলরেডি, স্পেশালি প্যারক্সিডিন হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক। এবং উইথড্রওয়াল সিনড্রোম যখন হবে, সাডেন উইথড্রওয়াল যদি হয় স্লোলি না করে, তখন অবভিয়াসলি যদি অ্যাংজিওলাইটিক অ্যান্ড অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, দেয়ার উইল বি a rebound anxiety, severe anxiety attack, নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, একটা স্পেসিফিক ফিচার, সেটা হলো ইলেকট্রিক শক লাইক সেন্সেশন। এটা কেন হয় আমি জানি না, বাট দ্যাট হ্যাপেন্স, এন্ড ইভেন দেয়ার ক্যান বি ডায়রিয়া। তাহলে এই তিনটা ফিচার মনে রাখবো: সিভিয়ার অ্যাংজাইটি, ইলেকট্রিক শক লাইক সেন্সেশন, অ্যান্ড ডায়রিয়া। অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ইট? ইউজুয়ালি ইউ হ্যাভ টু ট্যাপার। প্রোটোকল ইজ কতদিনের মধ্যে? ট্যাপার ওভার অ্যাট লিস্ট 4 weeks। ঠিক আছে, আচ্ছা এখানে এটাও লিখে রাখি, হায়ার রিস্ক অফ কিউটিসি। এবং কিউটিসির মধ্যে বেস্ট ড্রাগ অবভিয়াসলি SSRI কম হয়, বাট all the SSRI can cause higher QTc overall, particularly aceta বেশি করে, aceta and citalopram, though those like have a higher risk of developing the long QT syndrome। ঠিক আছে, তাহলে SSRI থেকে আমার মনে হয় এটাই এনাফ আমাদের। এখন একটু TCA নিয়ে পড়ি। সো ওভারঅল TCA, রেবডোমায়োলাইসিসটা দুইটাতেই করে না? জি দুইটাতেই জি, রেবডোমায়োলাইসিস rhabdomyolysis দুটোতেই হতে পারে, বাট যদি বলেন যে which one has higher risk of rhabdomyolysis, and NMS is has a higher risk of rhabdomyolysis কারণ একটু more chronic process। আচ্ছা, হ্যাঁ।
সো পরীক্ষাতে প্রবলেম করে হলো রিজিডিটি দিয়ে দিলে ডিফিকাল্ট হয়ে যায়, যেটা কি এনএমএস নাকি এসএস। কারণ রিজিডিটি যদি বলেন ক্লাসিক হলো এনএমএস এর জন্য, কিন্তু সাম কোয়েশ্চেন আমি দেখেছি যে এসএস এর মধ্যেও রিজিডিটি দিয়ে দিছে। বাট ইউ আর লাকি ইফ ইউ হ্যাভ হাইপার রিফ্লেক্সিয়া অর ক্লোনাস, শেষ, আপনার কোয়েশ্চেন ওখানেই শেষ। ইফ ইউ হ্যাভ দিস, দেন ইটস ডান, দিস মাস্ট বি এসএস। ঠিক আছে, আর অনসেটটা খেয়াল করবেন এবং কি ড্রাগ দেওয়া আছে সেটা খেয়াল করবেন। যদি র্যাপিড অনসেট হয় এসএস, স্লো অনসেট হয় নিউরোলেপটিক সিনড্রোম। আচ্ছা, নেক্সট আমরা টিসিএ। নিউরোলেপটিক নিউরোলেপটিক সিনড্রোম তো ইয়া করে না, ওই যে এটি সাইকোটিক্স। ইয়েস, অ্যান্টিসাইকোটিক্স স্পেশালি ক্লাসিক যেগুলো আছে, টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স গুলো নিউরোলেপটিক সিনড্রোম বেশি করে। বা পার্কিনসন ডিজিজ পেশেন্ট, যেটা বললাম, পার্কিনসন পেশেন্ট হঠাৎ করে যদি ড্রাগ অফ করে দেয় তাদেরও হতে পারে। হুম হুম। আর ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া করে হচ্ছে ইয়া অ্যানেস্থেটিক ড্রাগ। হ্যাঁ, অ্যানেস্থেটিক এজেন্টস স্পেশালি লাইক পেশেন্টস সাকসা, সাকসা দিলে এটা বেশি ভাই, হয়। এর আগের একটা ক্লাসে যে আপনি তিনটা একসাথে করে দিয়েছিলেন, ওটা কোন সিস্টেমের মধ্যে ছিল ভুলে গেছি। মানে যে এটা তিনটা মনে একটা হয় ডায়াগ্রামও নিউরোলজিতে, দিয়েছিলেন। না না, কোন একটা জায়গায় ফার্মাকোলজিতে আমরা মনে হয়। পড়ছিলাম মনে হয়, অনেক আগে। ওটা কি পড়ছিলাম জানি, এটা ফার্মাতে মনে হয় মনে হয়। ফার্মাকোলজিতে। হ্যাঁ, রাইট রাইট রাইট, ওখানে কিন্তু আছে, নোটের মধ্যে আছে। নোটে আছে। হ্যাঁ, এই তিনটা পাশাপাশি আপনি দিয়ে দিয়েছিলেন, ওটা ভালো পাশাপাশি আমি ছিল। ডিসকাস করেছিলাম, হ্যাঁ হ্যাঁ, রাইট হুম। রাইট। আচ্ছা, একটা কোনটাতে যেন ড্যান্টোলিন দেই আমরা ও, ম্যালিগনেন্ট ইয়া ডেন্টালিন হলো নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমে। ওখানে ট্রিটমেন্টে। হলো হ্যাঁ। রায়ানোডাইন রিসেপ্টরটাকে ব্লক করার জন্য আমরা ডেন্ট্রোলিন দিই। ব্রোমোক্রিপ্টনও দেওয়া যায়। Bromocriptine is a treatment, and dantrolene is also a treatment for neuroleptic malignant syndrome. ব্রোমোক্রিপ্টিন, রাইট, ব্রোমোক্রিপ্টিন ড্যান্টোলিন। Bromocriptine and dantrolene, ঠিক আছে। তাহলে আমরা এখানে আর এটা ডিসকাস না করি, আমরা চলে যাই হলো টিসিএ তে। তো টিসিএর মধ্যে ড্রাগ ভ্যারাইটিস যদি জানি, ড্রাগসের স্পেসিফিক্স এর মধ্যে যেটা পরীক্ষাতে আসে, পার্ট ওয়ানে যেটা আসে, সেটা হলো হাইয়েস্ট রিস্ক, যেটা আমরা ইউজ করি না। টিসিএ ইজ ডোজুলেপিন। Dozilapine কেন? Because it has high risk of seizure, and high risk of QT prolongation, QT issues. আর যদি safest এটাও আমরা ইউজ করি না, দ্যাট ইজ দোফেপ্রামিন। ঠিক আছে, এই দুটো পরীক্ষাতে আসে। আর স্পেসিফিক যদি দেখি, স্পেসিফিক ড্রাগস আমরা ক্লাসিক্যালি যেটা অ্যামিট্রিপ্টেন ইউজ করি, অ্যামিট্রিপ্টেনের নাম্বার ওয়ান ইন্ডিকেশন কি ফর এমআরসিপি ইজ পেরিফেরাল। মাইগ্রেন প্রোফাইলাক্সিস আর হচ্ছে মাইগ্রেন পেরিফেরাল প্রোফিলাক্সিস আমরা দিতে পারি, ইউর রাইট, দেওয়া যায়, তবে ফার্স্ট লাইন না। নিউরোপ্যাথি। নিউরোপ্যাথিতে আপনি অ্যাজ এ ফার্স্ট লাইন ড্রাগ ইউ ক্যান গিভ ইট। IBS এ होता है। চার্জ নাই ফোনে, আইবিএস এ দেওয়া যেতে পারে। ইয়েস, আইবিএস যদি মানে রেসপন্স না করে, ইনিশিয়াল আমরা সাপোর্টিভ ম্যানেজমেন্টের রেসপন্স না করে, কারণ দেন ইউ ক্যান গিভ দ্য টিসিএ। আর ইমিপ্রামিনের আগে একটা ইউজ ছিল, এখন কমে গেছে। ইমিপ্রামিন একটা ক্লাসিক ইউজ হলো নকচার্নাল ইনিউরেসিস। এখন দেখা যাচ্ছে মোটামুটি ওই ডেজমোপ্রেসিন স্প্রে দিয়েই কাজ হয়ে যায়। বাট অসিডি কিন্তু এখনো স্টিল ইমিপ্রামিনের একটা ভালো ইন্ডিকেশন। ওসিডি খুব ভালো কাজ করে, সবই মানে স্টাডি করে দেখা গেছে। ঠিক আছে, এখন ছোট বাচ্চাদের যে নক্সানাল অ্যামনেসিস হলে এখন কি ডেজমোপ্রেসিন দেয়? ডেজমোপ্রেসিনটা বেটার ড্রাগ, হ্যাঁ। ইমিপ্রামিনের চেয়ে ডেজমোপ্রেসিন বেটার ড্রাগ। যদিও পরীক্ষাতে যদি কখনো আসে কোয়েশ্চেন, বেস্ট ইনিশিয়াল ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ থেরাপি। ওই যে পেশেন্টকে অ্যালার্ম দেওয়া, ট্রেনিং দেওয়া, এই সেই হ্যান ত্যান, এগুলো হলো ব্লা ব্লা ব্লা, গুলো হলো ফার্স্ট ট্রিটমেন্ট। দেন হলো ও ড্রাগ, মানে ফার্স্ট ড্রাগ কখনোই আনসার হবে না, ফার্স্ট হবে সাপোর্টিভ ট্রিটমেন্ট, অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য ড্রাগ ট্রিটমেন্ট। আসলে মানে নন ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল, ইয়েস। ইয়াটা এই ইয়াটা ডেসমোপ্রেসিনটা কি ইন্টারনেজাল দেয়, স্প্রে ইন্টারনাজাল দেওয়া যায়, ওরালও দেওয়ার ট্যাবলেট আছে, বাট ইন্টারনাজালি মানে ওরাল? ক্লাসিক আর কি। আমি জানি না এক্স্যাক্টলি ওরা কোনটা বেশি প্রেফার করে, বাট বইয়ে লেখা আছে যে ডেজমোপ্রেসিন ইজ দ্য মানে ওভারঅল মোস্ট ইফেক্টিভ থেরাপি ফর নকটার্নাল ইনুরেসিস, যেহেতু এডিএইচ। ওনাদেরকে এডিআইস কম কাজ করে। হ্যাঁ, ওদের হলো নকটার্নাল ইনুরেসিস দেখা যায় হয়তো বা ডিসফাংশন থাকে আর কি। দেখা যাচ্ছে এডিএসটা একটু হয়তো বা রিসেপ্টর একটু স্লো আছে, অথবা ওভারঅল তার এডিএস রিলিজটা মেবি কম হয়ে যাবে, সাম রিজনস, জেনেটিক ভ্যারিয়েশন, পলিমরফিজমের জন্য ওদের ইউরিন প্রোডাকশনটা বেশি হয় রাতের বেলায়। So to reduce the urine production, you give ADH, and then that reduces the urine production, and that prevents the nocturnal enuresis.
এটা সবচেয়ে কমন। এনালিসিসের পাশে একটু ইয়াটা একটু লিখে দিন, ডেজমোপ্রেসিনটা। আচ্ছা আচ্ছা। তাহলে তো এখানে ডায়াবেটিস ইনসিপিটাস আছে কিনা এক্সক্লুড করা উচিত। হ্যাঁ অবভিয়াসলি যদি পলিউরিয়া থাকে, শুধু ইউরেসিস না, যদি পলিউরিয়া থাকে সারাদিন সে পেশাব করতেছে, তখন তো অবশ্যই ডায়াবেটিস ইনসিপিটাস এক্সক্লুড করতে হবে, মাস্ট। ঠিক আছে। তো আমরা এখন টিসিএ থেকে পরীক্ষাতে যেটা আসবে, টিসিএ ওভারডোজ আসবে। কমনেস্ট ব্রেড এন্ড বাটার অফ টিসিএ ওভারডোজ, আর হলো টিসিএর কমন সাইড ইফেক্ট। তাহলে আমি যদি নন ওভারডোজ সাইড এফেক্ট বলি, নন ওভারডোজ সাইড ইফেক্টস কমন ডোজে যেটা হয় সেগুলো কি? সেগুলো হলো লাইক অ্যাট্রোপিন লাইক ইফেক্টস। অ্যাট্রোপিন লাইক ইফেক্টস কি কি? ফর এক্সাম্পল ওল্ডার পার্সনস আমরা টিসিএ সবসময় অ্যাভয়েড করি বিকজ ইট হ্যাজ হায়ার রিস্ক অফ ইউরিনারি রিটেনশন। এবং যেটা টেনশন। চোখে সমস্যা আছে, আই ইস্যুস লাইক গ্লুকোমা আছে, তাদের ক্ষেত্রে দেয়ার মে বি ব্লাড ভিশন, মাইড্রাসিস, ইভেন ইট ক্যান প্রিসিপিটেট গ্লুকোমা অ্যাটাক। কারণ সেটা মাইড্রাসিস করলে ওই অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যায়। সো একটা মাইড্রেটিক অ্যাকশনের জন্য পেশেন্ট ডেভেলপস অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা। ঠিক আছে। নেক্সট হলো কার্ডিয়াক ইফেক্ট। আমরা জানি যে ইটস এ ভেরি হাই রিস্ক ফর QT prolongation, and if you have QT prolongation there is high risk of ড্রাই TDP। মাউথ হয় না? জি। ড্রাই মাউথ যে হ্যাঁ ড্রাই মাউথ হয়, ইয়েতে। আমরা সবগুলো আমি লিখি নাই। সো আমরা আচ্ছা বলি আচ্ছা। যে ড্রাই মাউথ, ইয়েস, দেয়ার উইল বি ড্রাই মাউথ, দেয়ার উইল বি কনস্টিপেশন। ঠিক আছে, সবই হবে, সবগুলাই হবে। আর এখানে কার্ডিয়াক ইফেক্ট হলো কিউটিসি প্রলঙ্গেশন হবে, সো দেয়ার উইল বি রিস্ক অফ টর্সারি পয়েন্টেস। ঠিক আছে। আর আরেকটা কমন সাইড ইফেক্ট হলো ওয়েট গেইন হয়, টিসি খেলে ওজন বেড়ে যায়। ওকে, তাহলে এইটা হলো আমার পরীক্ষাতে এটা আসবে। যদি ওয়েট ওভারডোজ গেইনটা কি হয়, এসএসআরআই কি করতে পারে ওয়েট গেইন? অ্যাসেসারি করতে পারে, বাট দ্য রিস্ক ইজ ভেরি লো কম্পেয়ার টু দ্য টিসি। টিসিএতে ওয়েট গেইন বেশি হয়। ঠিক আছে। আর যদি টিসি ওভারডোজ আসলে মেইন ইস্যু ইজ দ্য QRS and QT. If the QRS and QT are prolonged, then the best initial therapy is IV SORI by carb. আর যদি TDP হয়, if TDP is occurring, then IV magnesium sulfate. বাট শুধু যদি ওয়াইডেনিং থাকে, প্রলঙ্গেশন থাকে, তখন কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট না। প্রলঙ্গেশন থাকলে আমরা সালফেট দিব না, টিডিপি হলে সালফেট দিব। যদি শুধু প্রলঙ্গেশন থাকে তাহলে সোডি বাই কার্ব দিতে হবে। দ্যাট ইজ দ্য এক্সাম কোয়েশ্চেন এন্ড এক্সাম আনসার। এটা পার্ট ওয়ানে তো অনেক বেশি আসে, ইট ক্যান ইভেন কাম ইন পার্ট টু। ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিজিজ। ডিপ্রেশন রিলেটেড যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলো আমরা রিভিউ করে ফেললাম। নেক্সট হলো আমার মনে হয় যে কিছু নন ডিপ্রেসিভ ইলনেস, সেগুলো একটু রিভিউ করা উচিত। ফর এক্সাম্পল আমরা যেটা রিভিউ করতে পারি সেটা হলো সোমাটোফর্ম ডিসঅর্ডার, রাইট? সোমাটোফর্ম ডিসঅর্ডার। তাহলে সোমাটোফর্ম ডিসঅর্ডার্স এটা একটা ব্রড হেডিং। এটার আন্ডারে কি কি আছে? এটার আন্ডারে আছে একটা হলো সোমাটাইজেশন ডিসঅর্ডার, এটা একটা। সো সোমাটাইজেশন ডিসঅর্ডারের ভিতরে আমরা যদি বলি যে পেশেন্ট লাইক older women, sorry, every older woman that comes to your chamber has this, ঠিক না? Yeah, multiple symptoms নিয়ে আসে। মাল্টিপল সিমটম বলতে শুধু একটা সিস্টেম না, মাল্টিপল সিমটম Multiple system and multiple অফ symptoms. অফ মাল্টিপল সিস্টেম দ্যাটস ইট। মাল্টিপল সিমটমস অফ মাল্টিপল সিস্টেম এন্ড মাল্টিপল ভিজিট টু মাল্টিপল ডক্টরস। yes plus multiple visits to multiple doctors. Fantastic, very অনেক nice. ভালো আছে। Uh, very good. So what do? You have to just like properly counsel and do regular follow-up. কিছু করার নাই। ঠিক আছে, and there is no explanation of the symptoms. এবং oftentimes তাদের stressful event বা stressor history থাকে, that's it. That is someone investigations are normal. আর এখানে সোমাটাইজেশন পেশেন্ট কিন্তু বলবে না যে আমার পেশেন্ট
does not tell you diagnosis. পেশেন্ট বলবে না যে আমার কিছু আছে, পেশেন্ট বলবে ডক্টর আমার কি আছে আমি বুঝতে পারছি না, there is something in me but I don't know, you tell me. But যদি এটার যে হায়ার ভার্সন হাইপোকন্ড্রিয়াসিস হয়, Hyperparathyroidism. পেশেন্ট উইল টেল ইউ দ্যাট আমার এটা আছে মনে হচ্ছে কিন্তু আপনি ধরতে পারছেন না, দ্যাট ইজ হাইপোকন্ড্রিয়াসিস। Disease বলবে। ইয়েস, ডিজিজের নামটা পেশেন্ট আপনাকে বলবে, হুম। ঠিক আছে, পেশেন্ট বলে দিবে, দে উইল টেল ইউ ডায়াগনোসিস। পেশেন্ট টেলস ইউ দেয়ার ডায়াগনোসিস, ডান, ঠিক আছে। সো এই আমরা অনেক কথা বলতে পারি পেশেন্ট কি কি থাকতে পারে, সাধারণত সিভিয়ার ইলনেস, সাধারণত সিভিয়ার ইলনেস সাচ এস লাইক সাম সর্ট অফ ক্যান্সার, সাম সর্ট অফ সিভিয়ার হার্ট ডিজিজ, এনি সিভিয়ার ডিজিজ অর এনি সিভিয়ার ডিজিজ, পেশেন্ট টেলস ইউ। এবং এইটা, এই যে তার একটা থট, তার একটা বিলিফ, পেশেন্ট বিলিভস দ্যাট দে হ্যাভ সিরিয়াস ইলনেস, পেশেন্ট হ্যাজ দিস delusional belief that is persistent even after investigations and reassurance. So that is a kind of like a delusional disorder. ঠিক আছে, রিপিটেড টেস্ট করতে হবে। সো দ্যাটস ইট। আর এই দুইটা হলো কমন ডিসঅর্ডার, সোমাটাইজেশন ডিসঅর্ডার, একটা হলো হাইপোকন্ড্রিয়াসিস বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। আর কোনটা কোনটা পড়া যায়, আর একটা আছে হলো কনভার্সন ডিসঅর্ডার, দ্যাটস অলসো এ সোমাটোফর্ম ডিসঅর্ডার। এখানে একটা আছে ভাই যে ফ্যাকটিশাস ম্যালিঙ্গারিং। আচ্ছা, তাহলে ফ্যাক্টিশিয়াসটা পড়ি তাহলে। ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার আর হলো malingering. So factitious disorder, actually the patient produces symptom to gain attention from physicians and family. ঠিক আছে, attention seeking, and often are admitted to hospital, ঠিক আছে, or repeated visits to hospital. সে জানে তার মানে, সে জানে বলতে হলো মানে আপনি দেখবেন তার মধ্যে একটা প্রিঅকুপেশন, দে ফিল গুড হোয়েন দে সি ডক্টরস, দে ফিল গুড হোয়েন দে বিকাম অ্যাডমিটেড, ঠিক আছে। এবং এটা সাধারণত একটা সিস্টেমের সিমটম হয়, বাট দেয়ার মে বি লাইক সিমটমস অফ মাল্টিপল সিস্টেম, এবং তাদের একটা গেইন থাকে, দ্য গেইনটা খুব ইম্পর্টেন্ট, দ্য গেইন ইজ দ্য অ্যাটেনশন। সো অ্যাটেনশন লিখেছি, অ্যাটেনশন, দ্যাট ইজ দ্য গেইন। এবং এখানে পেশেন্ট অফেন টাইমস সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, factitious disorder, they often are has some serious issues in the family, ঠিক আছে, but they don't have any gain of like কোনো একটা compensation, টাকা পয়সা ওষুধ, এই ধরনের কোনো compensation বা কোনো বেনিফিট তাদের কাছে নাই, বা সেটা চায় না তারা। কিন্তু যদি এরকম হয় যে পেশেন্ট ফলসলি একটা সিমটম প্রডিউস করছে, if the false symptom production is to gain something visible, লাইক সেটা হতে পারে মানি, সেটা হতে পারে ওয়ার্ক, লিভ, অর এনি কাইন্ড অফ ম্যাটেরিয়াল বেনিফিট, দ্যাট ইজ ম্যালিঙ্গারিং, ঠিক আছে। এবং ম্যালিঙ্গারিংয়ে তাহলে যদি ফলস সিমটম রয়েছে, দ্যাট ইজ কনসিয়াসলি করে, এটা সে কনসিয়াসলি সিমটম আর প্রডিউসড। বাট ফ্যাক্টিশিয়াসে কিন্তু সে অ্যাটেনশন চায়, বাট দ্য সিমটম প্রোডাকশন ইজ আনকনশিয়াস, আনকনশিয়াস বলতে পারি অথবা সাবকনশিয়াস বলতে পারি, আর সাবকনশিয়াস, ঠিক আছে। বা এমন যদি হয় যে একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, এটা আমি কথাটা ভুল বলছি, সাবকনশিয়াস বললে ভুল হবে, আনকনশিয়াস বললে ভুল হবে না। সে আসলে জানে তার কোনো সমস্যা নাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ফ্যাক্টিশিয়াস এবং সোমাটাইজেশনের মধ্যে ডিফারেন্সটা কি। সোমাটাইজেশনে হলো পেশেন্ট ফিল করে তার প্রবলেম আছে, এবং সে আসলে হি ইজ কনফিউজড, দে রিয়েলি ফিল দ্য দে রিয়েলি ফিল দ্য সিমটম, ঠিক আছে। কিন্তু ফ্যাক্টিশিয়াসের সাথে এটার পার্থক্য কি, দে ডোন্ট ফিল দ্য সিমটম বাট দে ফেইন দ্য সিমটম। পার্থক্যটা বুঝতে পারছেন? তারা জানে তারা যে ফেইন করছে, তারা যে জানে সেটা ফলসলি প্রডিউস করছে, বাট
তারা কেন করছে সেটা তারা জানে না। তাদের এটা করতে ভালো লাগে। কেন এটা করতে ভালো লাগে? বিকজ দে গেইন অ্যাটেনশন। ইন কেস অফ ম্যালিঙ্গারিং তারাও সিমটম প্রডিউস করছে, তারাও কনসাসলি বা সাবকনসাসলি করছে বিকজ দে হ্যাভ সাম ম্যাটেরিয়াল গেইন, ম্যাটেরিয়াল বেনিফিট, স্পেসিফিক বেনিফিট। বাট ফ্যাক্টরিশিয়াসে আপনি কোনো স্পেসিফিক বেনিফিট খুঁজে পাবেন না। হ্যাঁ বলেন, এখন বলেন। বলতেছিলাম একটা পেশেন্ট বারবার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে, হুম, হুম, তো তারপরে হচ্ছে যে প্যাথিডিন বা অ্যানাডল যে কোনো ইনজেকশন দিলে আবার পেইনটা চলে যাচ্ছে। হুম। তাহলে এইটা কোনটার মধ্যে পড়বে আর কি, এই ধরনের পেশেন্ট যদি হয়? ইয়াং এখন ফিমেল, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইনে বারবার অ্যাডমিট হচ্ছে, তারপরে দেখা গেল যে ইনজেকশন না দেওয়া পর্যন্ত তার ব্যথাটা কমতেছে না। তাহলে যদি ইনজেকশন আদায় পর্যন্ত ব্যথা না কমে, তাহলে তার গেইনটা হলো ইনজেকশন হসপিটাল অ্যাডমিশন, তারপর দ্যাট মাস্ট ফ্যাক্টরিয়াস ডিসঅর্ডার। মানে তখন ফ্যাকটিসিয়াস হবে না মেলিঙ্গারিং হবে? আচ্ছা, এখন ম্যালিঙ্গারিং হলো ইনজেকশন পাওয়াটা তো আসলে তেমন কোনো মানে সাধারণত বেনিফিট হিসেবে ধরা হয় না। ঠিক আছে, যদি তার আইভি ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি থাকে তাহলে ম্যালিঙ্গারিং হবে। আর যদি তার আইভি ড্রাগ অ্যাবিউজের হিস্ট্রি না থাকে, দেন প্রবাবলি ফ্যাক্টিশিয়াস ডিসঅর্ডার। আচ্ছা। আচ্ছা, আমাদেরকে আমরা যেটা পড়ছিলাম আর কি, যে মানে গেইন দিয়ে দুইটাকে পার্থক্য করে, যে একটা হচ্ছে সিক অ্যাটেনশন, মানে সিক অ্যাটেনশন করে, মানে অ্যাটেনশন ড্র করে, ওটা ফ্যাক্টিশিয়াস। আর ফ্যাক্টিশিয়াস অ্যাবসলিউটলি। মেলিঙ্গারিং এর সে গেইন করার জন্য, বেনিফিট নেওয়ার জন্য, বেনিফিটের গেইন করার জন্য সে এই মানে মেলিঙ্গারিং করতেছে আর কি। অ্যাবসলিউটলি, কোনো একটা তো রিওয়ার্ড থাকবে, তাই না? একটা স্পেসিফিক রিওয়ার্ড থাকবে। জি বলেন, বলছিলেন। এই নেটওয়ার্কটা কে বন্ধ করলো? আলিশ বা